নমস্কার, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। প্রত্যেক দিনের মতো আজও আমরা উপস্থিত হয়ে গেছি করোনার সতর্কতা নিয়ে, এবং নিঃসন্দেহে আপনারা জানেন যে একেবারে প্রথম দিন থেকে প্রত্যেক মুহূর্তে সাধারণ মানুষ বা আমাদের আপনাদের কোন কোন দিক থেকে সতর্ক হতে হবে, কীভাবে সতর্কতা নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবার মধ্যে যা যা রকমের ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু আপনাদের জানানো হয় এই কারণে, কারণ আপনারা প্রত্যেকটা জিনিস জানলে তবেই পরবর্তী সময় গিয়ে আপনাদের পক্ষে সুবিধা হবে, আর সেই চেষ্টাই প্রত্যেক মুহূর্তে আমরা করে থাকি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে করোনার সতর্কতা যেমন আমাদের একদিকে রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে করোনা থেকে বেরোনোর উপায় কী। এই একটা মাত্র প্রশ্ন প্রত্যেক মুহূর্তে আমাদের প্রত্যেকের মাথায় ঘুরছে, কারণ এখন করোনার সতর্কতা ঠিক যতটাই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে গুরুত্বপূর্ণ করোনার প্রতিষেধক, অর্থাৎ কি ভ্যাকসিন আসতে চলেছে বা কি ভ্যাকসিন ইতিমধ্যেই রয়েছে, কোনো ওষুধ ইতিমধ্যেই এসছে কিনা, এই প্রশ্নগুলো প্রত্যেক মুহূর্তে আমাদের মাথায় আসে, প্রত্যেক মুহূর্তে মাথায় আসছে। এবং তার সঙ্গে সঙ্গেও আমাদের এই করোনা বাদেও আরও বেশ কিছু অসুখ রয়েছে যার জন্য বা যার দ্বারা আমরা জর্জরিত। এই সমস্ত কিছুর থেকে বেরোনোর উপায় কি, এই সমস্ত কিছুর মধ্যে থেকেও কীভাবে নিজেকে ভালো রাখা যায়, আর করোনার থেকে কীভাবে নিজেকে সাবধানে রাখা যায়, বিশেষত যদি করোনা হয়েও থাকে তারই বা উপায় কী, করোনা থেকে বেরোনোর উপায় বা কী, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করি, আজও আমরা আলোচনা করব। এবং এই আলোচনা করতে আজ স্টুডিওতে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন ডক্টর সুমন্ত রায়, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। নমস্কার। এবং আপনাদের আরও একটি কথা জানিয়ে দিই যে করোনার বিষয়ে তো নিঃসন্দেহে আমরা আলোচনা করব, করোনার সতর্কতা থাকবো, প্রতিষেধক নিয়ে থাকবো, এছাড়াও একাধিক প্রশ্ন রয়েছে। তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু যেহেতু দাঁতেরও ডাক্তার, অর্থাৎ সার্জন তিনি, ফলে আপনাদের যদি দাঁত বিষয়কও কোনো প্রশ্ন থাকে, করোনার সঙ্গে সঙ্গে দাঁত বিষয়ক যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা করতে পারেন। ডাক্তারবাবু রয়েছে, আশা করি আপনাদের সমস্যার সমাধান কিছু না কিছু একটা অন্তত বার করতে পারবো। ডাক্তারবাবু, একবারে প্রথমেই যে প্রশ্নে আমরা আসবো, আমরা যদি তাকিয়ে দেখি ইতিমধ্যে প্রায় গোটা দেশে 24 ঘন্টায় 57,000-এর বেশি আক্রান্ত, যেখানে একদিকে প্রচুরভাবে সতর্ক করা হচ্ছে, লকডাউন মাঝামাঝি করা হচ্ছে রাজ্যে, এবং তার সঙ্গে সঙ্গে বারবার করে বলা হচ্ছে মাস্ক পরে থাকার কথা, হাত ধোয়ার কথা, স্যানিটাইজার ব্যবহার করার কথা, প্রত্যেক মুহূর্তে সাবধান করা হচ্ছে। কিন্তু তারপরেও কোনোভাবেই রোকা যাচ্ছে না এই করোনা ভাইরাসের এই সংক্রমণটাকে। কি মনে হয়, কি পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে রয়েছি, এবং ভবিষ্যতের মানে কোন দিকে আমরা এগোতে চলেছি? প্রথমেই বলি যে এত প্যানিক হওয়ার কিছু নেই। অবশ্যই ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে বাড়ছে, প্রত্যেক দিন লাফি সংখ্যাটা বাড়ছে, কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের দেশটা কিন্তু একদম ছোট একটা দেশ নয়, ভীষণ বড় একটা দেশ। ফলে এখানে প্রত্যেক দিন যদি 66,000, 57,000 এরকমভাবে প্রত্যেকদিন পরিসংখ্যান হয় এবং আস্তে আস্তে 1 লাখও যায়, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে আমাদের স্টেটে কীরকম হচ্ছে, কারণ প্রত্যেকটা স্টেটেই কিন্তু আলাদা আলাদা পরিসংখ্যান। যেমন যেখানে আগে শুরু হয়েছে সেখানে যেমন একটা সময় পর্যন্ত পিক আপে ছিল, আস্তে আস্তে সেখানে কমতে শুরু করেছে। আমাদের এখানে পিক আপ একটু দেরিতে হয়েছে, এখন এই মুহূর্তে আমাদের এখানে পিক আপ মানে প্রচণ্ড বেশি পরিমাণে বাড়ছে ওয়েস্ট বেঙ্গলে। তো এটা একটু মাথায় রাখতে হবে, কিছুদিন যদি এইভাবে কোনোভাবে আমাদের একটু সাবধানে থাকা যায়, আস্তে আস্তে এখানেও কিন্তু পিক আপটা আস্তে আস্তে কমতে থাকবে ওয়েস্ট বেঙ্গলে। তো যেটা মেন ব্যাপার করতে হবে, আমি বারবার করে এই কথাটা বলি, কতগুলো প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো যদি ঠিকঠাক মেনটেন করে চলেন তাহলে একদম প্যানিক হওয়ার কিছু নেই, এত ভয় পাওয়ারও কিছু নেই। আগের দিন আমাকে একজন দর্শক ফোন করেছিলেন, ফোন করে বলছিলেন যে ওনার ডিপ্রেশনে উনি ভুগছেন, যে করোনা হয়ে যাবে বোধহয় করোনা হয়ে যাবে, ডিপ্রেশনে ভুগছেন। তো আমি বারবার করে সেদিনও বলেছি, আজও বলছি, একদম প্যানিক হবেন না। ডিপ্রেশনটা কিন্তু প্যানিক থেকে আসে, এবং প্যানিক হওয়ারও কারণ আছে, মানুষের দোষ দিয়ে লাভ নেই। এই যে চারদিকে এত বাড়ছে, মানুষ ভাবছে এত বাড়ছে, কীভাবে কী হবে। কিন্তু আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনারা, যে যদি আপনারা 3-4টে প্রোটোকল ঠিকঠাক মেনে চলেন তাহলে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না আপনাদের। প্রোটোকলগুলো কি আমি আগেও বলেছি বারবার, আজ আবার বলছি, ঠিক মতন মাস্কটা পরতে হবে, মানে মাস্কটা ঠিক মতন পরার ব্যবহারটা জানতে হবে, কীভাবে পরবো। কোনো সেখানেও কোনো জটিলতা নেই, শুধু নাকের ওপরে মাস্কটা যেন পরা থাকে, নর্মাল সার্জিক্যাল মাস্ক যেন হয়, কোনো রকম N95 বা অন্য কোনো মাস্ক চলবে না। যে নর্মাল সার্জিক্যাল মাস্ক, যেটা খুবই সুলভ মূল্যে পাওয়া যায়, খুবই কম 2 টাকা 3 টাকা করে দাম একটা। তো সেটা যদি সম্ভব হয় তো রেগুলার ইউজ করা একটা করে, আর যদি সম্ভব না হয় আপনি ইউজ করুন 2-3 দিন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মাস্কের বডি পার্টে যেন হাত টাচ না হয়, হাত না পড়ে, এগুলো খেয়াল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যেটা স্যানিটাইজার ইউজ করতে হবে, এবং থার্ড হচ্ছে যেটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলতে হবে। এই ডিস্টেন্সিংয়ের ব্যাপারটা বলি, ডিস্টেন্সিংয়ের ব্যাপারটা অনেক থিওরি রয়েছে, 6 ফুট 6, কখনো বলছে 6 মিটার, এরকম, কিন্তু এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে অনেকে এরকমও প্রশ্ন করেছে যে কী করে মাপবো,
মিটার 6 ফুট তো আমি সবসময় তো ফিতে নিয়ে আমি বেড়াই না, তো আমি কী করে বুঝবো যে কতটা ডিস্টেন্স। মোটামুটি একটা এমন ডিস্টেন্সে আপনি থাকবেন যেখান থেকে যেন অন্যের যে নিঃশ্বাসটা ডিস্টেন্সে থাকতে বলার উদ্দেশ্যটা কি এটা আগে জানতে হবে। উদ্দেশ্যটা হলো যে যাতে করে ওনার নিঃশ্বাস বা উনি যদি হাঁচেন বা কাশেন তার যেন এটা আপনার কাছে ড্রপলেটটা যেন আপনার শরীর দিয়ে না প্রবেশ করতে পারে, আপনার নাক মুখ দিয়ে না যেন যেতে পারে। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, এটাকে আটকাতে হবে। এবং সেটা আটকানোর জন্য যদি মনে করুন আপনি যার সাথে কথা বলছেন বা যার কাছে আসেন তার মুখেও যদি মাস্ক থাকে এবং তিনি যদি সঠিকভাবে মাস্কটা পরে থাকেন নাকের উপরে, তাহলে কিন্তু কোনো রিস্ক নেই। এবার যদি তিনি মাস্ক না পরে থাকেন, আপনি এমন একটা ডিস্টেন্সে থাকবেন যেন তার হাঁচি কাশি বা কোনো রকম ইয়ের সাথে আপনার ড্রপলেট ইনফেকশন না হয়। ব্যাস এই জিনিসটা হলেই, এই 3টে প্রোটোকল যদি ঠিকঠাক করে মেনটেন করে চলেন দেখবেন কোনো প্রবলেম নেই। আরেকটা কথা বলি, আরেকটা যেটা আমি সবসময় খুব জোর দিই, সেটা হচ্ছে যদি কোনো সময় এরকম দেখেন যে কোনো সময় হয়তো আপনি জানেন না যে কার করোনা হয়েছে কি কার হয়নি, এখন তো করোনা অনেক অ্যাসিমটোমেটিক হয়, তো কিছু কিছু ক্ষেত্রে সিমটম আছে কিন্তু তার হয়তো তিনি এখনও জানেননি, একদম প্রাইমারি সিমটম, তিনি নিজেও জানেন না তার করোনা হয়েছে। তো এরকম কোনো মানুষের যদি সংস্পর্শে আসেন, আপনি জানেন না যে তার করোনা হয়েছে কি হয়নি, তিনি নিজেই জানেন না, তখন কি করবেন? আপনি যদি কোনোভাবে টাচ করে ফেলেন তার বডি পার্ট, আপনি যদি সঙ্গে সঙ্গে হাতটা স্যানিটাইজ করে নেন, তৎক্ষণাৎ স্যানিটাইজ করতে হবে, যাতে করে আপনার ওই ইনফেক্টেড হাতটা, মানে আপনি যখন কারোর বডি পার্ট টাচ করেছেন সেই হাতটা যেন আপনার অন্য কোনো বডি পার্ট টাচ না করে। মানে আমি ওই হাত দিয়ে যদি আমার শরীরের কোনো অংশ টাচ করি তাহলে কিন্তু সমস্যাটা, যদি সেটা না করি তার আগেই যদি আমি হাতটা স্যানিটাইজ করি তাহলে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই জন্য সবসময় একটা চেষ্টা করবেন, ছোটো স্যানিটাইজার আজকাল পাওয়া যায়, তো ছোটো স্যানিটাইজার জন্য ব্যাগের মধ্যে ক্যারি করবেন অল টাইম, ব্যাস তাহলেই হয়ে যাবে। একেবারেই, অর্থাৎ আমাদের সবসময় একটাই বক্তব্য, আতঙ্কে নয় সতর্ক থাকুন। আমাদের প্রথম দর্শক বন্ধু চলে এসেছেন, একটু কথা বলে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি একটা প্রশ্ন পাচ্ছি না, এটা বলছিলাম। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন একটু যদি বলেন। আমি সাতগেছিয়া থেকে বলছি, সুহানা খাতুন। আচ্ছা বলুন, প্রশ্ন কি? সাতগেছিয়া থেকে বলছি, সুহানা খাতুন। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি? এটা কোভিড-19 করোনা ভাইরাস মানবদেহের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে বা অকেজ করে দেয়? আচ্ছা, মানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে কোন অঙ্গকে শরীরে? হ্যাঁ বলি, প্রথম কথা হচ্ছে যে লাংসে প্রচণ্ডভাবে ক্ষতি করে। তো আপনারা ভালো করেই জানেন যে কোভিড-19-এর সবথেকে বড় প্রবলেম, সবথেকে বড় সিমটম যেগুলো, সেগুলো তো জ্বর সর্দি কাশি সেগুলো আছেই, নর্মাল ফ্লুর যে সিমটমগুলো সেগুলোই আছে। এবার মেন প্রবলেমটা হলো যদি কোনো মানুষের আগের থেকে কখনো কোনো ভিসেরার কোনো প্রবলেম থাকে, কোনো বড় অর্গানের কোনো প্রবলেম থাকে, স্পেশালি কিডনি এবং লাংস এই দুটো, তার সঙ্গে হার্টেও একটা ব্যাপার, তো এদের ক্ষেত্রে ভীষণ কিন্তু চান্স বেশি করোনা পজিটিভ হওয়ার, এবং পজিটিভ হলেও সেটা একটা অ্যাডভান্স স্টেজে চলে যাওয়ার এই চান্সটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব বেশি, যাদের অলরেডি লাংসের প্রবলেম রয়েছে, অলরেডি কিডনির প্রবলেম রয়েছে, বা হার্টের কোনো প্রবলেম রয়েছে, বা হয়তো হাই ডায়াবেটিস রয়েছে। এই কটা ক্ষেত্রে কিন্তু এবং কিছু কিছু ক্ষেত্রে যদি কারোর থাইরয়েড থাকে এবং সেটাও যদি একটু বেশি মাত্রায় হয়, সেক্ষেত্রেও কিন্তু খুব প্রয়োজন টাইট্রেশনটা ঠিক মতন করার। মানে আপনার ধরুন আমি একটু বলে রাখি, ধরুন আপনার থাইরয়েড রয়েছে এবং সেক্ষেত্রে আপনার হয়তো ওষুধ চলে, ওষুধ খান, কিন্তু তার মাত্রাটা কত চলে, আপনার হয়তো একটা কোভিড-19 হওয়ার আগে পর্যন্ত, করোনা হওয়ার আগে পর্যন্ত আপনার একটা মাত্রায় চলতো, কিন্তু যখনই আপনার করোনার সংস্পর্শে এসেছেন, আপনার হয়তো পজিটিভ হয়েছে, আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নিন, আপনার কিন্তু টাইট্রেশন করার খুব প্রয়োজন পড়বে সেই সময়। তো সেই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমার যদি এই ধরনের কোনো রোগ থাকে, আমি যে রোগগুলোর কথা বললাম, মানে আমার হাই ডায়াবেটিস থাকে, আমার যদি লাংসের কোনো প্রবলেম থাকে, কিডনির কোনো প্রবলেম থাকে, হার্টের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব চান্স হচ্ছে আমার কোভিড-19-এর প্রতি মানে ইমিউনিটি পাওয়ার আমার কম থাকবে, ফলে আমার খুব তাড়াতাড়ি কোভিড-19 হয়ে যাওয়ার একটা চান্স থাকবে আমার, এবং একবার হয়ে গেলে সেটা অ্যাডভান্স স্টেজে চলে যাওয়ার একটা চান্স থাকবে। তো এইগুলো আমাকে একটু সাবধান থাকতে হবে। একেবারেই। পরের ফোনটি আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো অ্যাসিডিটিতে ভুগছি। হ্যালো, হ্যাঁ আপনার, হ্যাঁ আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলবেন। আমি ইছাপুর থেকে বলছি। ইছাপুর থেকেও অনিমা সাহা। আচ্ছা বলুন। আমার প্রচন্ড অ্যাসিড, গলা বুক জ্বলে যাচ্ছে, আর আমার দাঁতের ইদানিং না, আমার অনেকদিন ধরেই আমি ভুগছি, ডিসেম্বর থেকে, হ্যাঁ গত ডিসেম্বর থেকে আমি কিছুতেই কিছু কমাতে পারছি না। আচ্ছা, দাঁতে কি ধরনের প্রবলেম হচ্ছে আপনার? হ্যালো, ওই দুটো বড় দাঁত খুব মানে ভারী হয়ে যাচ্ছে আর কি করছে, মানে কৃমি কিন্তু নেই আমার, হ্যাঁ আচ্ছা আমার কৃমি নেই, কিন্তু আমার প্রচন্ড অ্যাসিড, হ্যাঁ, আর আমার পায়খানা আমাশা আছে, তা আমি কি করবো এখন? ভীষণ ভয় পাচ্ছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
টিভির ভলিউম দিয়ে আপনি দেখতে থাকুন। প্রথমেই বলি যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড অ্যাসিডিটির কারণে আপনার কিন্তু দাঁতগুলো এফেক্ট করেছে এবং সেটা কি হয়েছে না, আমাদের দাঁতের ওপরে যে সব থেকে বাইরের যে লেয়ারটা থাকে যেটা আমরা দেখতে পাই সাদা সাদা কালারের হয়, তো সেটা হচ্ছে আমরা এনামেল বলি, সেই এনামেলটা কিন্তু আপনার ক্ষয় হয়ে গেছে এবং এটা অনেকগুলো কারণে ক্ষয় হয়। তার মধ্যে অন্যতম কারণ হলো অ্যাসিডিটি। প্রচণ্ড অ্যাসিডিটি যাদের হয় তাদের কিন্তু এনামেলটা ক্ষয় হয়ে যায়। তো আপনার যেটা হয়েছে এনামেল ক্ষয় হয়ে গেছে, এর জন্য কিন্তু আপনার দাঁতগুলো দেখবেন একটু শার্পও হয়ে গেছে, মাঝখানে অংশগুলো হয়তো ক্ষয়ে গেছে, একটু ইয়েলোইশ টাইপের হয়েছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এবং এই সমস্ত ক্ষেত্রে এইটা কারণটা হলো এনামেল ক্ষয়ে যাওয়া। এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি ঠান্ডা জল, ঠান্ডা গরম চা বা ঠান্ডার ক্ষেত্রে একটু বেশি হয়, এগুলো খেলে আপনার ভীষণ সেন্সিটিভিটি হবে। তো এই জন্য বাজারে অনেক অ্যান্টিসেন্সিটিভ টুথপেস্ট পাওয়া যায়, সেগুলো আমার থেকে আমি যখন ব্র্যান্ডের নাম বলতে পারবো না, তো আপনি একটু বাজারে গিয়ে যে কোনো ওষুধের দোকানে গিয়ে অ্যান্টিসেন্সিটিভ কোনো টুথপেস্টের খোঁজ করবেন, দেখবেন ওনারা আপনাকে দিয়ে দেবেন। আপনি এই টুথপেস্টটা নিয়ে দুবেলা ব্রাশ করুন। এছাড়াও আপনি ওই জল খাওয়ার আগে যে কোনো দুবার, দিনের মধ্যে যে কোনো দুবার জল খাওয়ার আগে আঙুলে করে ওই যে দাঁতগুলো আপনার প্রবলেম হচ্ছে, সেন্সিটিভিটি হচ্ছে, ওই দাঁতগুলো একটু লাগিয়ে নিন। আপাতত এইভাবে একটু কম রাখুন, পরে তো একটু পরিস্থিতি স্বাভাবিক হলে তখন অন্য ব্যবস্থা করে ডক্টরকে দেখাতেই হবে আপনাকে। আচ্ছা, আমাদের পরপর দুটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব, তারপর আবার আলোচনায় যাব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সোমনাথ ঘোষ বলছি, আচ্ছা, কোথা থেকে বলছেন? পূর্ণগড় থেকে। আচ্ছা বলুন। জি ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে বলছি যে বেটাডিনকে গার্গেল করতে, এটা কি ঠিক? হ্যাঁ একদম সেফ, কারণ বিটাডিন কিন্তু কেমিক্যাল খুব কম মেশানো নেই, একরকম বলতে গেলে এটা একরকম ওয়ান টাইপের আয়ুর্বেদিক বলতে পারেন। তো এটা কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন গার্গেল, যদি উপকার পান তাহলে করতে পারেন। আচ্ছা, পরবর্তী ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? আমি অর্ণব হর, হ্যাঁ, কোথা থেকে বলছেন? ঘাটাল। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা মানে সতর্কতামূলক মন্তব্য, মানে কি সতর্কতা নেব সেটা একটু ডিটেলসে বলে দিলে ভালো হতো। আচ্ছা, আপনি কি আর সাধারণ সর্দি কাশি আর ওই মেন যে মানে করোনা প্রভাবে যে উপসর্গগুলো দেখা যায় তার পার্থক্যটা একটু বোঝা গেলে ভালো হতো। লাস্টের প্রশ্নটা খুব একটা বোঝা গেল না। আমি বুঝতে পেরেছি, লাস্টে উনি আচ্ছা। করেছেন যে নর্মাল ফ্লুর সঙ্গে তো আচ্ছা, কি- করোনার সিমটমগুলো মোরলেস সেম, তো কি করে বুঝবো ডিফারেন্সটা কি করে করবো, যেটা নর্মাল ফ্লু না করোনা? তো এইটা ডিফারেন্স করা যায় না। ডিফারেন্স করার জন্যই কিন্তু আপনাকে ডক্টরকে দেখাতে হবে, কনসাল্ট করতে হবে। কারণ কি নর্মাল ফ্লুতেও কিন্তু জ্বর সর্দি কাশি হয় এবং করোনার ক্ষেত্রেও, কোভিড-19 ক্ষেত্রেও তাই হয়, জ্বর সর্দি কাশি। তো এইগুলো মেন। হ্যাঁ, একটা যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, কিছুদিন চলে যায় পর, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর সর্দি কাশি তো রয়েছেই, তার সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জানতে হবে যে কোভিড-19 হওয়ার চান্সটা, প্রবাবিলিটিটা অনেক বেশি। কিন্তু আমি তার আগে প্রোগ্রামে প্রথমেই বলেছি এবং আবার বলছি, এটা কিন্তু অনেক সময় অ্যাসিমটোমেটিকও হয়। তো সেই জন্য আপনি কিন্তু বুঝতে পারবেন না, কোনোভাবেই ডিফারেন্সিয়েট করতে পারবেন না যে এটা আমার কমন ফ্লু নাকি কোভিড-19 বা করোনা হয়েছে। তো সেই জন্য একটু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। একেবারে ডাক্তারবাবু, মানে এই মুহূর্তে আমি এই প্রশ্নটাই করব যে আমরা সাধারণত এখন এই মুহূর্তে ঘরে ঘরে কিন্তু দেখতে পাচ্ছি যে জ্বর আসা বা সর্দি বা গলা ব্যথা, মাথা ব্যথা, এইগুলোর কিন্তু প্রকোপ দেখতেই পাচ্ছি। কিন্তু প্রত্যেকের মধ্যে একটাই প্রশ্ন কাজ করছে যে এইগুলো মানেই কি করোনা, নাকি এইগুলোর সঙ্গে সঙ্গে করোনার কোনো এক্সট্রা আরও কোনো মানে কোনো আরও এক্সট্রা কিছু সিমটমস আছে। আমি আসবো এই বিষয়টায়, তবে তার আগে একটি ফোন রয়েছে, নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি মঞ্জু ভৌমিক বলছি সোদপুর থেকে। আচ্ছা বলুন বলুন। হ্যাঁ বলছি, আমার এই 67 বছর বয়স, বুঝলেন তো? কিন্তু কথা হচ্ছে আমারও মনে একটা ভয় ঢুকেছে। হ্যাঁ, আমার এমনিতে কোনো গলা ব্যথা ট্যাথা কিচ্ছু নেই, কিন্তু আমার সুগার আছে, হাই প্রেশার আছে। হ্যাঁ, এখন এর থেকে কি করে সাবধানে থাকবো? আচ্ছা, শুনতে থাকুন আপনি। আচ্ছা, প্রথমে আমি আপনাকে বলি যে আপনার কিন্তু হাই প্রেশার থাকার জন্য কোনো প্রবলেম নেই। হাই প্রেশারের সাথে কোভিড-19 কোনো রকম রিলেশন নেই, ফলে এটা নিয়ে আপনি নিশ্চয়ই থাকতে পারেন। সেকেন্ড যেটা আপনি বললেন সুগার আছে, আমি প্রথমেই বলেছি সুগার যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে, মানে কোভিড-19 যদি অ্যাটাক করে, আপনি যদি তার সংস্পর্শে আসেন, সেক্ষেত্রে একটা নর্মাল মানুষ যার কিনা ডায়াবেটিস নেই তার সঙ্গে আপনার কিন্তু একটু ডিফারেন্স হবে। কী ডিফারেন্স হবে? আপনার ইমিউনিটি পাওয়ার যেহেতু কম, যেহেতু ডায়াবেটিস থাকার জন্য ইমিউনিটি পাওয়ারটা কম, ফলে আপনার ক্ষেত্রে অ্যাটাক করার চান্সটা কিন্তু নর্মাল মানুষের, যিনি অ্যাজ নর্মাল আছেন তার ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি অনেকটা কম হবে আপনার থেকে। তো সেই জন্য এটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে। বাকি সেকেন্ড হচ্ছে আপনি যেটা বলছেন যে কি সিমটম, আমি আগেই বললাম যে সিমটম কিন্তু ডিফারেন্সিয়েট করা খুব চান্স কম, ডিফারেন্সিয়েট করা প্রায় যায়ই না। কারণ প্রথম কথা একটা অ্যাসিমটোমেটিক হয়,
সেকেন্ড হচ্ছে যদি সিমটম দেখাও দেয় আপনার প্রথমত নর্মাল ফ্লুতে যে সিমটমগুলো দেখা দেয় জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এগুলোই থাকে। একটু অ্যাডভান্স স্টেজে গেলে তখন কিন্তু ওই দম বন্ধ হয়ে আসা, একটা শ্বাসকষ্ট এগুলো দেখা যায়, কিন্তু তখন অলরেডি অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। তো ততদিন পর্যন্ত কেউই বাড়িতে পড়ে থাকবে না, তাকে ফেলে রাখাও যাবে না, তো অলরেডি ডক্টরের সাথে কনসাল্ট করতেই হবে। তো আর প্রথম দিন থেকে কিন্তু আপনার ওই শ্বাসকষ্ট এগুলো শুরু হবে না। কোভিড-19-এর সিমটম শুরু হওয়ার পর মোটামুটি 3-4 দিন 5 দিন না গেলে তখন কিন্তু আপনার শ্বাসকষ্টটা দেখা দেবে না। ফলে আপনার ক্ষেত্রে খুব মুশকিল ডিফারেন্সিয়েট করা যে এটাকে আমার কোভিড-19 হয়েছে না নর্মাল ফ্লু হয়েছে। আর নর্মাল ফ্লুর ক্ষেত্রে নর্মাল সিমটম যা যা থাকে কোভিড-19-এর ক্ষেত্রে একই, ফলে বুঝবেন কী করে? এটা বোঝা খুবই সত্যি চাপের ব্যাপার, বোঝা যায় না। তো চেষ্টা করবেন যে নর্মাল ফ্লু হলে কি আপনার 2-3 দিনের মধ্যে সেরে যাবে। আপনি যদি ঠিকঠাকভাবে ওষুধ খান, বিশেষ করে প্যারাসিটামল খান, তাহলে দেখবেন আপনার কোনো অসুবিধা নেই, আপনার কমে যাবে 2-1 দিনের মধ্যে। কিন্তু যদি তাতেও না কমে তাহলে জানবেন একটু রিস্ক আছে, সেক্ষেত্রে আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করে টেস্টটা করাতে হবে। আচ্ছা, আমাদের আবারও 2টি ফোন রয়েছে, আমরা পরপর কথা বলে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে। বলছি যে ধরুন কোনো অফিসে আমার কিছু ডকুমেন্ট কালেক্ট করার আছে, ঠিক আছে, সেই অফিসটা আগে জেনেছিলাম, ওখানে কিছু এমপ্লয়ির আর কি হয়েছিল, এরকম করোনা হয়েছিল, ঠিক আছে। তো আমাকে সেই অফিসে যেতে হবে কিছু ডকুমেন্ট কালেক্ট করার জন্য। তো আমি কি প্রিকশন নিয়ে আমি যাবো সেভাবে সেই অফিসে কালেক্ট করার জন্য সেফলি আমি ডকুমেন্ট নিয়ে ফিরে আসতে পারবো, আর ডকুমেন্টটাকে কিভাবে? আচ্ছা, বোঝা গিয়েছে অবশ্যই। অর্থাৎ তিনি যেখানে যাবেন তিনি কি কি প্রোটেকশন নিয়ে যাবেন? প্রথম কথা হচ্ছে আপনি যখন যাবেন তখন আপনাকে নর্মাল প্রোটেকশনগুলো নিতে হবে, যেগুলো আমি আগেও বলেছি। মাস্ক ঠিকঠাক করতে হবে, স্যানিটাইজার সবসময় ক্যারি করতে হবে এবং একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। এবারে সেকেন্ড বা থার্ড পয়েন্ট যেগুলো বলবো সেগুলো আপনার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আপনি যখন কোনো ডকুমেন্ট ওখান থেকে নিতে যাচ্ছেন, ডকুমেন্ট কালেক্ট করতে যাচ্ছেন, তার মানে ডকুমেন্টসের মধ্যেও কিন্তু একটা প্রবলেম, একটা সম্ভাবনা রয়েছে, চান্স রয়েছে যে ওখানে কোভিড-19 ভাইরাস থাকতে পারে। তো আপনি তখন কী করবেন? আপনাকে তো হাত থেকে ওটা নিতে হবে, আপনি নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে ওখানকার কোনো রকম দরজা বা কোনো দেওয়াল যদি কখনো টাচ করেন, ওয়াল টাচ করেন, তো আপনি যেন হাতে অবশ্যই সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করে নেন, এবং সেই হাতটা আপনার বডির অন্য পার্টে টাচ করার আগে কিন্তু ওটা করতে হবে। আগে আপনি সঙ্গে সঙ্গে যেই মাত্র ওয়াল টাচ করলেন বা দরজা খুললেন, সঙ্গে সঙ্গে আপনি যদি হাতটা স্যানিটাইজ করে নেন, আপনার প্রবলেম নেই। থার্ড হচ্ছে আপনি যখন যে ডকুমেন্টগুলো কালেক্ট করবেন, সেই ডকুমেন্টের মধ্যে যদি অলরেডি কোভিড-19 ভাইরাস থেকে থাকে, তো আপনি সেটা আগে নিয়ে আসবেন, বাড়ি নিয়ে এসে আপনি আগে ওইটাকে স্যানিটাইজ করবেন, স্প্রে করবেন, স্যানিটাইজার স্প্রে করবেন। স্প্রে করে ওই যে টোটাল যে ডকুমেন্টসগুলো আছে ওগুলোকে আপনি প্রথমে ভাইরাস মুক্ত করবেন, তারপরে আপনি হাতটাকে স্যানিটাইজ করবেন, এবার আপনি করুন যে কোনো কাজ, আর আপনার ভয়টা থাকলো না। আচ্ছা, আরও একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডাক্তারবাবু, যে বিষয়টা আপনি কথা বলছিলাম একটু আগেই, যে ইনফ্লুয়েঞ্জা এবং তার সঙ্গে সঙ্গে করোনা, মানে কোনটার মানে পার্থক্য তেমন খুব একটা কিছু নেই, কিন্তু ইতিমধ্যেই ডাক্তারবাবু যেটা বললেন যে অবহেলা না করে যদি 2-3 দিনের মধ্যে জ্বর কমে যায় তাহলে ভালো, নাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নেওয়াটা অনেক বেশি সেফ। আরও একটু ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে ধরুন এই আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হ্যালো, হ্যাঁ, আমি বলুন। শ্যামনগর থেকে বাবু শাহ বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি যে এই ধরুন কোভিড-19 যে হচ্ছে, মানে আমি কি করে বুঝতে পারবো? ধরুন আমার 2-3 দিন ধরে একটু মাথা যন্ত্রণা করছে, একটু জ্বর হচ্ছে, এই বিষয়ে মানে সেক্ষেত্রে আমি ডক্টরও দেখিয়েছি, দেখানোর পরে মেডিসিনও দিয়েছে, কিন্তু মাঝে মধ্যে মনে হচ্ছে গাটা মানে একটু কামড়িয়ে জ্বর আসছে, কিন্তু আমার গলা ব্যথা, কাশি ফাঁসি সেরকম কিচ্ছু নেই, স্লাইটলি সর্দি আছে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে আপনাকে বলি যে আমি এই বিষয়টা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম যে এখন কিন্তু এমনিতেও মাথায় রাখবেন একটা কথা, যে ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে অল টাইম, যখন তখন বৃষ্টি হচ্ছে, বর্ষা ঢুকছে, কোনো সময় হয়তো বর্ষা বন্ধ হয়ে যাচ্ছে, তো যার ফলে কি ওয়েদারটাই চেঞ্জ হওয়ার সময় না আমাদের প্রচণ্ড, আপনি একটু যদি ভালো করে মনে করে দেখেন, মনে করবেন যে গত বছর বা তার আগের বছর, মানে বিগত বছরগুলোতে আপনি মনে করে দেখুন যে তখনও কিন্তু এরকম প্রবলেম হয়েছিল, হয়তো আপনার হয়নি, আপনার পরিচিত আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কারোর হয়েছিল। এরকম আমাদের সবসময় হয় যে ওয়েদার যখন চেঞ্জ হয় আমাদের একটু ফ্লুর সিমটমগুলো দেখা দেয়। তো এটা নিয়ে আমরা চিন্তার কিছু নেই, যেহেতু জ্বর আপনার মাঝে মাঝে আসছে, হয়তো কখনো সেরকমভাবে একটা আসছে না। সেকেন্ড হচ্ছে আপনি বলছেন যে মাথা ব্যথা মাঝে মাঝে করছে, কিন্তু আপনার গলা ব্যথা নেই এবং সর্দি কাশি নেই, তো সেগুলো যখন নেই তা আপনার চিন্তার কোনো কারণ নেই। এটা নর্মাল একটা ফ্লুর মধ্যে, মানে ওয়েদার চেঞ্জের জন্য আপনার হয়েছে, কখনো হয়তো একটু ঠান্ডা লেগে গেছে, কোনো হয়তো বৃষ্টি বা জল হয়তো গায়ে পড়েছিল, বা কোনো কারণে হয়তো ঠান্ডা একটু ইয়ে হয়ে গেছে, ওয়েদারটাও চেঞ্জ হওয়ার জন্য, যেহেতু ওয়েদারটা একটু হিউমিডিটি বেড়ে গেছে, ওয়েদারটা একটু ওয়েট ওয়েদার হয়ে গেছে, সেই জন্য আপনার হতে পারে। তো এটা কোনো আপনার ভয়ের কিছু নেই। একেবারেই বারবার করেই একটা কথাই আপনাদের বলা, প্রত্যেক মুহূর্তে যেটা আমরা বলি, আতঙ্কে নয়, অবশ্যই সতর্ক থাকুন। আরও একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
নমস্কার, আমি হুগলি ডিস্ট্রিক্ট জাঙ্গিপাড়া থেকে বলছি। আচ্ছা, নামটা? আমি স্যারকে গৌতম ঘোষ। আচ্ছা, বলুন। আমি স্যারকে জানতে চাই, ধরুন আমি তো একটা ফোন ব্যবহার করি, সেই ফোনটা নিয়ে আমি ধরুন গাড়িতে উঠছি, যাচ্ছি, বাইক ঘুরছি, কিন্তু সেই ফোনটা কি করোনা ভাইরাসের কোনো সংক্রামক ফোনটা আসতে পারে বা আমি বাড়িতে ব্যবহার করার সময়? আচ্ছা আচ্ছা, আপনি টিভির ভলিউম দিয়ে শুনতে থাকুন। হ্যাঁ, আমি প্রথম কথা একটা কথা বলছি যে শুধু ফোন নয়, মোবাইল ফোন না, যে কোনো জিনিসে যতক্ষণ পর্যন্ত না কোভিড-19-এর কোনো মানে একজনের হয়েছে এরকম কোনো ব্যক্তির কাছাকাছি আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো চান্স নেই কোভিড-19 মানে অ্যাটাক করার। কারণ ভাইরাসটা অ্যাটাক করবে কী করে? ভাইরাসটা কিন্তু হাওয়াতে ওইভাবে ঘুরে বেড়াতে পারে না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই অ্যাফেক্টেড ব্যক্তির কাছাকাছি না আসছেন। হ্যাঁ, আমি মানছি যে ড্রপলেট ইনফেকশন ছাড়াও এখন এয়ার ইনফেকশনও হচ্ছে, এয়ার মাধ্যমে হচ্ছে, এয়ারবর্নও হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু মনে রাখবেন যে কোনো অ্যাফেক্টেড ব্যক্তির কাছাকাছি হলেই হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। মানে এমন হবে না যে আপনার থেকে 10 কিলোমিটার দূরে কোনো ব্যক্তির হয়তো কোভিড-19 হয়েছে, তার ভাইরাসটা হাওয়াতে মানে এয়ারের মাধ্যমে এসে আপনার কাছে অ্যাটাক করলো, এরকম কখনোই হবে না। তো সেই জন্য মোবাইলের ওই ভয়টা আপনার নেই। মোবাইল কেন, যে কোনো জিনিসই আপনি কাগজপত্র, টাকা পয়সা, এগুলো তো আপনাকে অ্যাভয়েড করা যাবে না। আপনি মোবাইল, এগুলো আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু যেটা মাথায় রাখবেন সেটা হলো যে আপনি যখন মোবাইলটা ব্যবহার করছেন, ধরুন আপনি কোনো একটা জায়গায়, এমন জায়গায় গেছেন যেখানে হয়তো আপনি জানেন না যে যাদের সঙ্গে মিশছেন বা যাদের কাছাকাছি গেছেন তাদের মধ্যে কারোর কোভিড-19 পজিটিভ আছেন কিনা, তিনি নিজেও হয়তো জানেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, মোবাইলটা নিয়ে যখন আপনি বাইরে বেরোচ্ছেন, যখন বাড়ি আসবেন, আপনি অবশ্যই মোবাইলটা ভালো করে স্প্রে করে নিন, এবং স্প্রে করার পর যে স্ক্রিনের যে সাইডটা রয়েছে মোবাইলে, সেখানে স্প্রে করলে তো মোবাইল হ্যাং হয়ে যেতে পারে, তখন আপনি ওটা মুছে নেবেন ভালো করে, একটা গামছা বা একটা কোনো কাপড় রাখবেন, সেটা দিয়ে মুছে নেবেন মোবাইলটা ভালো করে, আর স্প্রে অবশ্যই করে নেবেন বাড়িতে। আমি বারবার করে একটা জিনিসের উপর জোর দিচ্ছি যে স্যানিটাইজার খুব ভালো করে ব্যবহার করুন, ভালো করে স্প্রে করে নেবেন। কোনো রকম জিনিস আপনি যখন ছোঁবেন, কোনো বাইরে গেছেন হয়তো, কোনো জিনিস আপনি হাত দিচ্ছেন, তো আপনি হাতটা কিন্তু অবশ্যই ভালো করে স্যানিটাইজ করবেন। কারণ আপনি মাথায় রাখবেন একটা কথা, যে হাত থেকেই কিন্তু আমাদের সব জায়গায় ছড়াবে। মানে আমি যখন একটা জিনিসের উপর টাচ করবো, ধরুন সেই জিনিসে যদি অলরেডি কোভিড-19 ভাইরাস অ্যাটাক করে থাকে, সেই জিনিসটা আমি যখন হাত দিয়ে টাচ করবো, আমার হাতে কিন্তু চলে এলো, এবং আমার হাত থেকে কিন্তু আমার শরীরের অন্যান্য অংশে যখন যাবে, এটা থেকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। সেই জন্য আমার হাতটা আমি কোনো জায়গায় টাচ করার আগে, একটা জিনিসে টাচ করার পর আর একটা জিনিসে টাচ করার আগে, একটা কোনো বডি পার্ট বা কোনো জিনিসে টাচ করার আগে আমি কিন্তু হাতটা ভালো করে স্যানিটাইজ করবো। এটা হলো প্রধান কাজ। একেবারেই। আর একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? ম্যাডাম, হ্যাঁ, বলুন। আমি সুমন ঘোষ বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি স্যার ম্যাডাম হিমমোটর থেকে বলছি। আরেকবার যদি একটু বলেন। হিমমোটর। আচ্ছা, বলুন। ম্যাডাম, বলছিলাম ডাক্তারবাবু কাছে একটা পরামর্শ দিয়েছিলাম যে আমরা যে গরম জল খেতে বলছি, সেইটা কি সবসময় যদি আমরা গরম জল খাই, তাতে কোনো লিভারে এফেক্ট করবে না তো? না, গরম জল বলতে কিন্তু একদম ফুটন্ত গরম জল নয়, একদমই সামান্য, মানে যেটা হ্যাঁ উষ্ণ গরম জল বলা হয়। নাতিশীতোষ্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা খেলে আপনার কোনো প্রবলেম নেই। আর কি গার্গেল করার সময় কি স্যার এটা কি নুন দিয়ে গার্গেল করবো? হ্যাঁ, নুন দিয়ে গার্গেল করতেই পারেন, এটা কোনো খারাপ নয়, বরং ভালো জিনিস। কিন্তু এটা মাথায় রাখবেন যে নুন দিয়ে গার্গেল করার সঙ্গে কিন্তু এর কোভিড-19-এর কোনো রিলেশন নেই। মানে যে এটা নুন দিয়ে গার্গেল করলে আপনার কোভিড-19 অ্যাটাক করবে না, ভাইরাস অ্যাটাক করবে না, এটা কিন্তু নয়। কিন্তু ওটা জিনিসটা খুব ভালো, সেটা অন্যান্য কাজের জন্য, যেমন আপনার গলা ব্যথা করছে, গলা খুসখুস করছে, হ্যাঁ, কথা আটকে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভালো। অন্যান্য ক্ষেত্রেও আপনার এর উপকারিতা রয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে কোভিড-19-এর সঙ্গে এর কোনো রিলেশন আছে, এর কোনো কিন্তু রিলেশন নেই। আচ্ছা, আমরা যে আলোচনাটায় ছিলাম নিঃসন্দেহে করোনা, ডাক্তারবাবু একটা বিষয় আমি একটু জানতে চাইব। দেশে ইতিমধ্যেই প্রায় মৃত্যুর হার 50,000 ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের নিঃসন্দেহে একটা আশা যোগাচ্ছে, কারণ সেখানে সুস্থতার পরিমাণ প্রায় 57,000-এরও বেশি। তো কোথাও গিয়ে একটা তো আশা আমাদের মধ্যে রয়েছে যে প্রচুর মানুষ সুস্থ হয়ে ফিরছেন। তাই একটা লাইন ভীষণভাবে কমন প্রত্যেকের কাছে, প্রত্যেকে একটা কথা প্রত্যেকে জানতে চাইছে যে করোনা মানেই মৃত্যু নয় তো? একদমই না, করোনা মানে মৃত্যু নয়। এবং আমি আপনাকে বলছি যে কোন কোন মানুষ মারা যাচ্ছেন তার একটা ভালো করে পরিসংখ্যান আপনি যদি দেখেন, গোটা পৃথিবী জুড়ে এই অবস্থা, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন তারা মরছে। তার কারণটা হচ্ছে তারা এই কারণে যারা মারা যাচ্ছে যে তাদের কিন্তু অন্য কোনো সিমটম অন্য কোনো রোগ আগের থেকে রয়েছে, অন্য কোনো ডিজিজ আগের থেকে রয়েছে। মানে ধরুন আমি যেটা বললাম যে লাংসে কোনো প্রবলেম, কিডনিতে কোনো প্রবলেম, হার্টে কোনো প্রবলেম, হয়তো হাই ডায়াবেটিস, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু, তারপরে আপনার যদি থাইরয়েড খুব বেশি থাকে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু তারা অলরেডি ইমিউনিটি পাওয়ার ভীষণ কম তাদের জন্য কিন্তু ভাইরাসটা অ্যাটাক করার চান্সও বেশি, এবং অ্যাডভান্স স্টেজে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চান্সও বেশি। সে হয়তো প্রপার ট্রিটমেন্ট স্টার্ট করার আগে, ভেন্টিলেশনে যাওয়ার আগেই তার এমনভাবে অ্যাটাক করে গেছে যে তার আর কোনো লাভ হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানুষ মরছে। এবং ইন্ডিয়াতে আমাদের আশাব্যঞ্জক ব্যাপারটা এই কারণের জন্য যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু আপনি ভালো করে লক্ষ্য রাখবেন যে আমাদের পরিসংখ্যান বলছে 65% কিন্তু বিলো 35 এজে। মানে আমাদের দেশে কিন্তু 65% মানুষই কিন্তু ইয়ং, এবং তা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইয়ং বয়সে রোগটা কম। আমি বলছি না কারোর রোগ নেই, ইয়ং বয়সেও অনেকের আছে,
যে অনেকের ধরুন হার্টের প্রবলেম আছে, লাংসের কিডনির প্রবলেম আছে ইয়ং বয়সেও, কিন্তু সংখ্যাটা ভীষণ কম, যার ফলে কিন্তু আমাদের এখানে মৃত্যু হারও কম। এবং যাদের একটা বয়সকালের পর যদি কোভিড-19 অ্যাটাক করে এবং তার অলরেডি ধরুন কোনো একটা লাংসে, হার্টে, কিডনিতে প্রবলেম আছে, তার ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু ফিরে আসাটা একটু চাপের হয়ে যায়। তাও কিন্তু ফিরে আসছে অনেকেই, তার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমটা হয়, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। আচ্ছা, যে বিষয়টাই আমরা ছিলাম, নিঃসন্দেহে আবারও ফিরে যাব, কারণ এরপরে আমি একটু ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? আমি বলছি যে তনুশ্রী কথা বলছি। আরেকবার একটু বলতে হবে। আমি বোলপুর থেকে তনুশ্রী কথা বলছি। আচ্ছা, বলুন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, তো আমার ঠান্ডার অ্যালার্জি আছে, তো ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি কি সাজেশন দেবেন। আপনার কথাটা না কিচ্ছু বোঝা গেল না, আরেকবার যদি বলেন। আমার ঠান্ডার অ্যালার্জি আছে, ঠিক আছে, তো আমি ওই জন্য আর কি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি যে যদি কোনো ঠান্ডা লেগেছে? আচ্ছা, ঠান্ডা লেগেছে, ওই একই বিষয় উঠে আসছে, যেটা মানে এখন প্রত্যেকেরই একটা ভীষণ পরিমাণ ভয়, অর্থাৎ জ্বর বা কাশি বা সর্দি বা গলা ব্যথা বা মাথা ব্যথা, এইগুলো হলে পরেই লোকের মানে খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক উঠে আসছে যে আতঙ্ক ছড়াচ্ছে যে করোনা হয়েছে কি হয়নি, এইটার বিষয়টা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনিও বললেন, আমিও এটাই বারবার করে বলছি যে এটাই স্বাভাবিক, কারণ আতঙ্ক তো হবেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু সিমটমসগুলো মোরাললেস সেম, ফ্লুয়ের সিমটম এবং তার সঙ্গে সঙ্গে কোভিড-19 সিমটম মোরাললেস সেম, যার ফলে সকলের মনেই একটা আশঙ্কা জাগছে, কারণ এখন তো ফ্লু হবেই, কারণ কি এই মুহূর্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, বারবার বৃষ্টি পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ফলে হবেই ফ্লুয়ের সিমটম হলেই কিন্তু মানুষের মনে এখন একটা আতঙ্ক হয়ে গেছে যে আমার কি করোনা হয়েছে। না, আমি আপনাকে বারবার করে বলছি একটাই কথা, যে 2-3 দিন আপনি একটু ভালো করে দেখুন। আপনার যদি একসাথে ধরুন এতগুলো সিমটম যদি একসাথে হয়, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লেগেছে, অনেক রকম প্রবলেম আছে, তা সেক্ষেত্রে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করুন। আর যদি আপনার কোনো রকম অর্গানে কোনো প্রবলেম না থাকে, মানে ধরুন আপনার কোনো হার্টে, লাংসে, কিডনিতে কোনো প্রবলেম নেই, তার সঙ্গে সঙ্গে আপনার সুগার নেই, থাইরয়েড নেই, এগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আপনার চিন্তার কোনো কারণই নেই। আপনি 2-3 দিন বাড়িতে থাকুন, আপনি ভালো করে দেখুন, ওয়াচ করুন যে আপনার কী রকম সিমটম হচ্ছে, আপনার কি সত্যি কোভিড-19 কাছাকাছি আছে, না 2 দিন পর আপনার জ্বরটা সেরে গেল, ঠান্ডাটাও কমে গেল, তাহলে কিন্তু কোনো চিন্তা নেই। এবার যদি তারপরেও হয়, সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনি ডক্টর দেখিয়ে নিন এবং টেস্টটা করিয়ে নিন। কিন্তু টেস্ট করার পরেও আমি বলছি, যদি কারোর এই ধরনের কোনো প্রবলেম না থাকে, হোম কোয়ারেন্টাইনে থাকলেও কিন্তু অনেক সময় সুস্থ হয়ে যাবেন মানুষ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা সুস্থ হয়ে যায়। এবারে প্রবলেমটা কেন হোম কোয়ারেন্টাইনে রাখা হয় না অনেক সময়, তার কারণ কি, হোম কোয়ারেন্টাইনে রাখলে না, বাড়িতে যদি মনে করুন বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে, সেক্ষেত্রে প্রবলেম হয়। কারণ কি, আমরা যতই বলি না কেন যে আপনাকে আলাদা থাকতে হবে, আপনি কারোর সাথে মিশবেন না, এটা বাড়িতে থাকলে অনেক সময় সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয় না, হয়তো অনেক সময় সম্ভব হয়, তার জন্য সেক্ষেত্রে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকতে বলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হয় না। তাই জন্যই এটা ব্যাপার, আর কিছু কোনো ব্যাপার না। যদি কারোর ধরুন কোনো প্রবলেম না থাকে, কোনো লাংস, হার্ট, কিডনির প্রবলেম না থাকে, এবং তার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, থাইরয়েড না থাকে, এবং ধরুন বাড়িতে কোনো সেই অর্থে কোনো বয়স্ক মানুষ বা বাচ্চা নেই, বা থাকলেও তাদের থেকে আপনি সংস্পর্শ থেকে দূরে থাকতে পারবেন, তাহলে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই। বাড়িতে থাকলেই, আপনি হোম কোয়ারেন্টাইনে থাকলেই আপনি সুস্থ হয়ে যাবেন। আরেকটা কথা আমি বারবার করে বলবো, যে যখনই কারোর ধরুন এরকম সিমটম দেখা যাচ্ছে, আপনি কিন্তু, আমি আগেও বলেছি, বারবার করে বলছি, আপনি আগের থেকেই চেষ্টা করুন একটু ভিটামিন সি যুক্ত খাবার রেগুলার ডায়েটের মধ্যে রাখার। যদি সেগুলো রাখতে পারেন, আপনার কোনো ট্যাবলেট খেতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি ন্যাচারাল যে খাবারগুলো আছে না ভিটামিন সি যুক্ত, আমলকি বা যে কোনো ধরনের সিট্রাস ফ্রুট, যে কোনো ধরনের লেবু, এগুলো যদি আপনি রেগুলার কোনো না কোনোভাবে রেগুলার কিছু না কিছু আপনি খাবার তালিকা রাখেন, ডায়েটের মধ্যে রাখেন, তাহলেই কিন্তু আপনার অনেকটা ইমিউনিটি পাওয়ারটা গ্রো করবে। আর একটা কথা বলে দিই, বারবার করে অনেকের ধারণা হয় যে ভিটামিন সি আমি খেলাম, আমার বোধহয় হয়ে গেল না। ভিটামিন সিটা কিন্তু এমনই একটা ভিটামিন যেটা কখনো শরীরে স্টোর থাকে না কনস্ট্যান্টলি, ফলে এটা কিন্তু আপনাকে রেগুলার খেতে হবে। রেগুলার যদি আপনি খেতে থাকেন, তাহলে দেখবেন আপনার ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই বাড়বে, ফলে অনেকটাই আপনার চান্সটা কমে যাবে কোভিড-19। আচ্ছা, পরবর্তী দুটি ফোন রয়েছে, আমরা একটু কথা বলে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বরানগর থেকে বলছি, গৌরী বিশ্বাস বলছি, যে আমি মানে একজন 62 ইয়ার্স ওল্ড, আমি না 5 তলায় থাকি, আমাদের লিফট আছে, বুঝেছেন তো? আচ্ছা আচ্ছা। তা এবার লিফটে তো সবাই উঠছে নামছে, সবাই নানা রকমের লোক আসতে যাচ্ছে, আমি কি লিফটে, আমি যেহেতু 5 তলায় থাকি, আমার তো লিফটটা ইউজ করতেই হয়, তা আমি কি করে লিফটটা ইউজ করবো, সেটাই আর কি জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, আপনি টিভির ভলিউম দিয়ে শুনতে থাকুন। হ্যাঁ, আপনি অবশ্যই লিফট ইউজ করুন, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ভয়ও নেই, লিফট ইউজ করুন। কিন্তু আমার মনে হয় এখন বিভিন্ন কমপ্লেক্সগুলোতে এই নিয়মটা বোধহয় করে দিয়েছে সিকিউরিটির থেকে, যে একটা লিফটে যখন লিফট অ্যাট এ টাইম চলবে, তখন বেশি মানুষ, আগে যত সংখ্যক মানুষ নিয়ে লিফটে যাতায়াত করতো, তত কিন্তু করতে পারে না। এখন কিন্তু বোধহয় ওই 2-3 জন বা 4-5 জনের বেশি লিফটে মনে হয় অ্যালাউ হয় না। এটা মনে হয় সব জায়গা থেকে নিয়ম করেছে। যদি সে নিয়ম থাকে খুব ভালো হয়, যদি সে নিয়ম না থাকে, তাহলেও চেষ্টা করবেন যে আপনি ওই লিফটটা একটু অ্যাভয়েড করার, যেখানে কিনা অলরেডি বেশ কয়েকজন মানুষ অলরেডি রয়ে গেছেন, কারণ সেক্ষেত্রে ডিস্টেন্স মেনটেনটা হবে না।
আর সেক্ষেত্রে আমি আপনাকে আরও একটা কথা বলি, যদি বাই চান্স আপনি এরকম দেখেন যে আপনাকে লিফট ইউজ করতে হলো, হয়তো খুব তাড়ার মধ্যে আছেন, হয়তো অনেক মানুষ রয়েছেন, হয়তো আপনি ডিস্টেন্স মেনটেন করতে পারলেন না কারণ লিফট তো অনেক ছোটো জায়গা, সেক্ষেত্রে আপনি যদি ব্যাগের মধ্যে অল টাইম আপনি স্যানিটাইজার ক্যারি করেন, তাহলে আপনি কিন্তু যখনই আপনি ওখান থেকে বেরোবেন আপনি হাতটা ভালো করে স্যানিটাইজ করে নেবেন। এবং আপনার যদি কোনো রকম লিফটের ওয়ালের মধ্যে বা লিফটের দরজায় বা কোনো ভাবে যদি আপনি টাচ করে গিয়ে থাকেন বা যদি ওয়ালের দিকে পিঠটাও টাচ হয়ে গিয়ে থাকে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে সবগুলো স্যানিটাইজ করবেন। যখনই লিফট থেকে বেরিয়ে আসবেন, লিফট থেকে বেরিয়ে একটা জায়গায় যাবেন, তার গিয়ে সাইড হয়ে যেখানে কেউ থাকবে না সেরকম জায়গায় গিয়ে ব্যাগ থেকে স্যানিটাইজার বের করে স্প্রে করে নেবেন। বা স্যানিটাইজার যদি আপনার লিকুইড হয়, সেমি লিকুইড স্যানিটাইজার পাওয়া যায়, এগুলো যদি হয় তাহলে হাতে করে ভালো করে সব যে জায়গাগুলো আপনার টাচ হয়েছে শেষে জায়গাগুলোতে আপনি ভালো করে লাগিয়ে নেবেন। আর স্প্রে হলে তো খুব ভালো। আচ্ছা, আরেকটি ফোন রয়েছে, নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি জামিনপাড়া থেকে বলছি, শিউলি সিরি। আচ্ছা, বলুন। আমার ছেলেরা 5-6 দিন জ্বর হয়েছে, জ্বরটা ধরা পড়েছে রক্ত রিপোর্টে যে টাইফয়েড হয়েছে। আচ্ছা, টাইফয়েড হয়েছে। রক্তের রিপোর্টে কি ধরা পড়েছে? টাইফয়েড। টাইফয়েড, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এবার এখন আপাতত আজকে জ্বরটা একটু কমেছে, কিন্তু এই অবস্থায় অনেকেই বলছে এর থেকে ওই করোনার মানে যাওয়াটার সম্ভাবনাটা বেশি, এই জন্য বলছি কি সতর্কতা নেবো এর জন্য। আচ্ছা, টাইফয়েড একটু যদি বলে দেন। হ্যাঁ, আমি বলেছি। প্রথম কথা হচ্ছে যে আপনার টাইফয়েড হয়েছে মানে করোনার সঙ্গে এই যে আপনি কথাটা বললেন, কেউ বলেছে আপনাকে যে করোনা হওয়ার চান্সটা বেশি, একদম ভুল কথা। টাইফয়েড হয়েছে মানে করোনা হওয়ার চান্স বেশি, একদম এটা ভুল কথা, এটা সত্যি নয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেহেতু অলরেডি আপনার ছেলে টাইফয়েড অলরেডি যেহেতু হয়েছে, তো আপনাকে অলরেডি ডক্টর দেখিয়েছেন এবং সেখানে রিপোর্ট হয়েছে এবং সেখানে আপনি ওষুধ খাচ্ছেন, ওগুলোই খান। এবং আপনাকে অলরেডি বলা হয়েছে কিছু নিয়ম মেনে চলা টাইফয়েডের জন্য, এটা করোনার জন্য না, টাইফয়েডের জন্য। সেই নিয়মগুলো আপনি মেনে চলুন। আপনি একটু ছেলেকে রেস্টে রাখতে হবে, একটু রেস্টে থাকুন। এমনিতেই ওনাকে যেহেতু ওনার টাইফয়েড হয়েছে, উনি বাড়ি থেকে হয়তো বেরোবেন না, কারণ ওনাকে রেস্টে রাখতে হবে। তো এগুলো যদি আপনি পালন করেন, আপনার কোনো প্রবলেম, কোনো চিন্তা নেই, আপনার ছেলে কিচ্ছু হবে না। কারণ টাইফয়েড হয়েছে মানে করোনা হবে এমন একদম ভুল কথা, এটা ঠিক নয়। আচ্ছা, আমি এবার যে বিষয়টা নিয়ে কথাগুলো বলছিলাম, অর্থাৎ প্রতিষেধক নিয়ে, কারণ ইতিমধ্যেই আমরা যেমনটা জেনেছি যে স্পুটনিক ভি, অর্থাৎ রাশিয়া যেমনটা জানিয়েছে যে তৃতীয় দফা ট্রায়ালের পরই কিন্তু রাশিয়া জানিয়ে দিয়েছে যে তাদের ভ্যাকসিন তৈরি হচ্ছে বা ভ্যাকসিন আসছে। ফলে ইতিমধ্যেই তারা বলেছে যে প্রথম দফার প্রতিষেধক উৎপাদন তারা শুরু করে দিয়েছে এবং বলেছে যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের উপর প্রয়োগ করা হবে। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যে হয়তো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা চান্স রয়েছে এই রাশিয়ার ভ্যাকসিনের বিষয়ে। এখন আমি এই বিষয়টা একটু জানতে চাইবো, যেখানে নানা রকম বিতর্ক বারবার করে উঠে আসছে যে এত তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করা যায় না, এত তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়, সেখানে রাশিয়া 1 নম্বর কী করে দাবি করছে, আর দ্বিতীয় নম্বর আমি জানতে চাইবো যে এই ভ্যাকসিনটি যদি বাজারে আসে তাহলে আমাদের দেশের পক্ষে কতটা সুবিধা হয় বলে মনে হয়? এই উত্তর আমি নেব, তবে তার আগে আরেকটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে? আচ্ছা, না, যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়েছে। না, আরও একটি ফোন রয়েছে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, বলুন। আমি টাটা থেকে বলছি, জামশেদপুর থেকে বলছি, নিবেদিতা মুখার্জি। আচ্ছা, আমি তো ডাক্তারের সাথে কথা বলতে চাই। বলুন বলুন। হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন। ডাক্তার নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। ডাক্তার নমস্কার। নমস্কার, বলুন। আমি বলছিলাম যে আমি জামশেদপুর থেকে বলছি। আমার প্রেশার আছে, সুগার আছে, থাইরয়েড আছে, আর আমি প্রত্যেকটাই ওষুধ খাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এজটা 60 অ্যাবভ। আমার অ্যালার্জিও আছে, প্রচন্ড অ্যালার্জিও আছে। তো এই মতো অবস্থায় আমি তো নিজে একা থাকি, নিজে বাজার দোকান সব আমি নিজে করি, এক্সেসিভ হয়েই করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমার কি করণীয় আছে? আমি মাস্ক পরে চলি, আমি স্যানিটাইজার ইউজ করি, আমি ডিস্টেন্স মেনটেন করি। হ্যাঁ, এখন আর আমি কি করতে পারি বলুন আমার? আচ্ছা, আপনি যা যা বললেন আপনারা কিছু করার দরকার নেই। আপনি যদি এইগুলো ভালো করে মেনটেন করেন, মাস্ক পরেন, স্যানিটাইজার ইউজ করেন, ডিস্টেন্স মেনটেন করেন, তাহলে কোনো প্রবলেম নেই। আপনি যেহেতু বললেন যে আপনি একা থাকেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিসে আশঙ্কা পাচ্ছিলাম যে আপনি যেহেতু সমস্ত কিছু আপনাকেই করতে হয়, তো বাজার টাজার গেলে আজকাল তো বাজারঘাটে প্রচণ্ড বাজারঘাটে খুব ভিড় হয়, তো সেইটা একটু তো আপনি নিজেই বলে দিলেন যে আপনি ডিস্টেন্স মেনটেন করেন। সেক্ষেত্রে আমার মনে হয় না আপনার নতুন করে কিছু করার প্রয়োজন আছে বলে এগুলো একটু ভালো করে মেনটেন করুন। আর বারবার করে বলছি, মাস্কটা ইউজ করি বলতে মাস্ক ইউজ করার মতো করুন, নাকের ওপর পর্যন্ত যেন মাস্কটা থাকে, এটা ভালো করে খেয়াল রাখবেন। কারণ কি, আমি বারবার করে বলি যে নাক আর মুখটা কিন্তু আমাদের ভালো করে ঢেকে রাখতে হবে, এটা কিন্তু সবথেকে বড় কথা। দেখো, এটাকেও যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, স্পুটনিক ভি। হ্যাঁ,
প্রথম কথা হচ্ছে রাশিয়ার যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে কিন্তু রাশিয়ার যে বিজ্ঞানী রয়েছেন না তিনি কিন্তু রাশিয়ার থেকে বেরিয়ে গিয়ে ইউকেতে গিয়ে কিন্তু অলরেডি এটা বিদ্রোহ করেছেন এর বিরুদ্ধে, যে এটা ঠিক নয়, প্রসেসটা ঠিক নয়। তো সেই বিতর্কে গিয়ে আমাদের লাভ নেই। এখন ঘটনাটা হচ্ছে যে রাশিয়া করুক বা যেই আবিষ্কার করুক এত তাড়াতাড়ি ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব নয়, এটা সত্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও সত্য যে অক্সফোর্ড যে পদ্ধতিটা মেনে চলছে সেইটা কিন্তু একদম পারফেক্ট প্রসেস। তো বাকি আমি কোনো বিতর্কে যাচ্ছি না যে অন্য দেশ কী করছে, কারণ আজকে আবার কালকের খবর আবার চাইনাও থার্ড স্টেজে পৌঁছে গেছে। সব দেশই এরকম নিজে নিজে আবিষ্কার করছে এবং WHO এটা বারবার করে বলছে যে কোনো একটা একা কোনো সংস্থার পক্ষে, অক্সফোর্ড হোক বা যে কোনো একটা দেশ হোক, একা কোনো দেশের পক্ষে কোনো দিনই কিন্তু এটা সম্ভব নয় নির্মূল করা। কারণ এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং যদি গোটা পৃথিবীর মানুষকে এটা ইনফেকশন থেকে বাঁচাতে হয়, গোটা পৃথিবীর মানুষকে বাঁচাতে হয়, সেক্ষেত্রে উপায় হলো অনেক দেশে এটা আবিষ্কার করতে হবে এবং অনেক দেশের থেকে এই জিনিসগুলোকে দিতে হবে। কারণ আমরা এটা খুব ভালো করে জানি যে পৃথিবীতে অনেক গরিব দেশ রয়েছে, যেমন আফ্রিকান দেশগুলো, আফ্রিকান কান্ট্রিগুলো, এরা কিন্তু অনেক সময় ভাইরাস তৈরি করার, ভ্যাকসিন তৈরি করার মতন ক্ষমতাটাই অনেকের নেই, অনেক দেশের নেই। তাদের ক্ষেত্রে কী হবে? তার বেশি টাকা খরচও করতে পারবে না। তাদেরকে কিন্তু যে সমস্ত উন্নত দেশগুলো রয়েছে যাদের টাকা পয়সার ইয়েটা বেশি, তাদেরকে কিন্তু সাপ্লাই দিতে হবে। তার কারণ কি, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যদি একটা বা দুটো দেশেও কোনোভাবে ভাইরাসটা থেকে যায় তাহলে কিন্তু পরবর্তী সময় ওইটা কিন্তু আবার ওই উন্নত দেশগুলোতে যারা হয়তো নির্মূল করে দিয়েছিল ভ্যাকসিন নিয়ে, তাদের ক্ষেত্রে আবার নতুন করে অ্যাটাক করার চান্স আছে। তো সেইটা যাতে না হয় সেটা চেষ্টা করতে হবে। ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে যে ভ্যাকসিন, আমাদের হয়তো ভ্যাকসিন হয়তো এই বছরের শেষেই হয়তো চলে আসবে। অনেক দেশই হয়তো জোর কদমে চেষ্টা চালাচ্ছে, ফলে অনেক দেশই কিন্তু চলে আসবে ডিসেম্বরের মধ্যে। কিন্তু মেন কথাটা হলো যে আমাদের তো করোনার সাথেই বাঁচতে হবে, কিন্তু ভ্যাকসিন যতই চলে আসুক না আসুক আমাদের কিন্তু এই প্রোটোকলগুলো পুরো মেনটেন করে চলতে হবে। যে প্রোটোকলগুলো আমি বললাম এগুলো কিন্তু অবশ্যইভাবে মেনটেন করতে হবে, যাতে করে এগুলো আমরা মেনটেন করতে পারি, আমরা যাতে করোনা থেকে বাঁচতে পারি। একেবারে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্ন কোথাও গিয়ে উঠছে যে প্রতিষেধক বা টিকা তৈরি করতে ঠিক কতটা সময় লাগতে পারে এবং কোন কোন বিষয়গুলিকে মাথায় রেখে এই প্রতিষেধক তৈরি হয়, এই বিষয়টা আসবো। তবে তার আগে দুটি ফোন রয়েছে, নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছি, শিপ্রা বিশ্বাস বলছি। আচ্ছা, বলুন। আমার একটা ফ্যারিঞ্জাইটিস বোধহয় ধরা পড়েছিল বলতে আমি এটা মার্চের 21 মার্চ নাগাদ, মানে সেখান থেকে আমার শুরু হয়েছিল, আমার কাশি শুরু হয়েছিল, যার জন্য আমি ব্লাড টেস্টও করি এবং বুকের ফটোও করা হয়। ঠিক আছে, বুকের ফটো করলে বোঝা যায় যে ভিতরে সামান্য কফ জমে আছে, যেটা বলেন ডক্টরবাবুরা, কিন্তু সেটা এখনো সারেনি কাশিটা। তো এটা নিয়ে খুব টেনশনে আছি। তো ডক্টরবাবু, আমার কি কোনো করোনার কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি আগে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। না, একদমই আপনার ক্ষেত্রে করোনার কোনো প্রবলেম নেই। মানে করোনা যে অ্যাটাক করবেন আমি কথা বলছি না, আপনার নর্মাল মানুষের ক্ষেত্রে অ্যাটাক করার যেরকম চান্স আপনার ক্ষেত্রেও সেরকম চান্স। আপনি যদি ঠিকঠাক প্রোটোকল মেনে চলেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রেও অ্যাটাক করবে না। কোনো এক্সট্রা চান্স যে আপনার ক্ষেত্রে হয়তো চান্সটা বেশি এমন কিন্তু নয়, যে আপনার যতই ফ্যারিঞ্জাইটিস হোক আর যাই হোক আপনার ক্ষেত্রে কিন্তু সেই চান্সটা বেশি নয়। এটা গেল। সেকেন্ড হচ্ছে, আমি আরেকটা কথা বলবো বারবার করে, যে করোনার যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে না, এটা যেটা বড় কথা, আপনি যেটা বলছিলেন যে রাশিয়া আবিষ্কার করেছে কি কোন দেশ আবিষ্কার করেছে, এটা ঠিকঠাক প্রোটোকল মেনে হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, ওই বিতর্কে গিয়ে লাভ নেই। কিন্তু মেন কথাটা হলো, যখনই আমাদের দেশের কথা আমি যেমন বলছি, আমাদের দেশে ধরুন টোটাল আমি ধরে নিচ্ছি 130 কোটি জনসংখ্যা, 1/3 পেলে কিন্তু হবে না। যদি 2/3 মতন জনসংখ্যা আমরা ভ্যাকসিন পেয়ে যাই না, তখন বাকি 1/3 যেটা বেঁচে থাকবে তাদের কিন্তু অটোমেটিক্যালি ইমিউনিটি তৈরি হয়ে যাবে। তো যদি কোনো ভ্যাকসিন বাজারে এরকম আসে, আমি একটা সম্পূর্ণ অন্যদিকে আলোকপাত করছি, যেটা মানুষের এখন সব দুশ্চিন্তার বিষয়, যে তাই তো ভ্যাকসিন আসছে মার্কেটে, এর আবার সাইড এফেক্ট হবে, ওই ভ্যাকসিন যদি ঠিকঠাক না হয়, কারণ তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে। আমি একটা কথা শুধু বলতে চাই, যতই তাড়াহুড়ো করে তৈরি করা হোক আর যেভাবেই হোক না কেন, যে ভ্যাকসিনই হোক না কেন, একটা কথা মাথায় রাখবেন, যদি একবার ভাইরাসটাকে অ্যাটাক করা হয় এবং ভাইরাসটা যদি একবার নির্মূল হতে শুরু করে, তাহলে কিন্তু ওটা মানে নতুন করে শক্তি সঞ্চয় করে ফিরে আসার চান্সটা কম থাকবে। তো যদি কোনো এরকম ভ্যাকসিনও হয়ে থাকে যেটা হয়তো পুরোপুরি মানে আমাদের ভাইরাসটাকে দূর করতে পারছে না, অনেকে এই প্রশ্নটাও থাকে যে আমাকে কি একাধিক ডোজ নিতে হবে, আমাকে একটা ডোজে হবে, একাধিক ডোজ নিতে হবে কি নিতে হবে না সেটা পরের কথা, বুস্টার ডোজের গল্পটা সম্পূর্ণ পরে। কিন্তু মেন কথাটা হলো, আপনি যখন প্রথম ডোজটাই নেবেন না, তখনই কিন্তু ভাইরাস অনেকটা, মানে এখন যেটা হয়েছে, যেহেতু এটা একটা নতুন ভাইরাস, এই বিষয়ে কেউ কিছু খুব একটা জানতো না, বিজ্ঞানীরাও খুব একটা জানতো না, এবং কোনো মেডিকেল সায়েন্স খুব একটা এই বিষয়ে অবগত ছিল না, যার ফলে এটা কিন্তু একদম আনলিমিটেডভাবে বেড়ে যাচ্ছে। তো প্রথম যখন ওর উপর বাধাটা সৃষ্টি হবে না, প্রথম যখন ওকে অ্যাটাক করা হবে, তখনই কিন্তু ভাইরাসটা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে নেবে। এবং পৃথিবীতে অতীতকালে যে সমস্ত ভাইরাস এসেছিল তাদের ক্ষেত্রে এরকমই নেচার দেখা গেছে। হয়তো অনেক ভাইরাসের ক্ষেত্রে আমরা ভ্যাকসিন আবিষ্কারও করিনি, কিন্তু তাদের ক্ষেত্রে নেচারগুলো এরকমই দেখা গেছে। প্রথম যখন তাকে বড় একটা জোর আঘাতটা দেওয়া হয় না, তখনই কিন্তু সে আর বংশবিস্তার করতে পারে না, আর খুব একটা অ্যাটাক করতে পারে না।
তো সেই জিনিসটাই প্রথম আমাদের দেওয়ার দরকার, যে করোনার ক্ষেত্রে আমাদের প্রথম যে ধাক্কাটা, সেই ধাক্কাটা আমাদের দিতে হবে এবং সেই ধাক্কাটা একসাথে গোটা পৃথিবী জুড়ে দিতে হবে, যাতে করে ভাইরাসটা নতুন করে অ্যাটাক না করতে পারে। পরের কথা পরে ভাবা যাবে যে ভ্যাকসিনটা হলো, সেই ভ্যাকসিনটা কতটা কার্যকরী, ভাইরাস আবার ঘুরে আসবে কিনা। ভাইরাসে ঘুরে আসার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে যদি প্রথমবার একসাথে সবাই মিলে ধাক্কাটা দিতে পারে। আরও একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো হ্যালো, আমি বিশ্বনাথ মন্ডল বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো। আপনি আপনার টেলিভিশন সেটের সাউন্ডটাকে আগে একটু মিউট করুন, তারপর বরঞ্চ কথা বলুন। আমি বিশ্বনাথ মন্ডল, হ্যাঁ, স্বরূপনগর চারঘাট থেকে বলছি। আপনার প্রশ্নটা কি? আচ্ছা, হ্যাঁ, আমি স্বরূপনগর চারঘাট থেকে বলছি। আচ্ছা, আপনার প্রশ্নটা কি বলুন। হ্যালো, হ্যাঁ, আমি আজকে 15 বছর ক্যান্সার পেশেন্ট। আমি 15 বছর ক্যান্সার হয়েছিল স্টমাকে। এখন আমি ব্যবসার সঙ্গে যুক্ত। আমি তো সতর্কতামূলকভাবে আমি চলছি, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে নাকে একটু অর্ধেক সর্দি আছে, তখন একটু অর্ধেক হাঁচি আছে, কিন্তু আবার ঠিক হয়ে যায়। কিন্তু এটা ভবিষ্যতে কেমন বোঝাবে, আমি তো ডাক্তার হিসাবে এটাই যে বলতে চাইছি যে আমি তো সতর্ক হয়ে চলতে পারি না তেমন ভাবে, দোকানে বসতে হয়, এই জন্য আমার এখানে অনেক অসুবিধে হয়। কিন্তু এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি কিভাবে সাবধানতা ভাবে চলবো। আচ্ছা, একেবারে আপনি শুনতে থাকুন। আচ্ছা, ওনার লাস্ট কথাটা আমি মিস করলাম। উনি দোকানে বসেন এরকম কিছু বলছিলেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তো আপনাকে আমি বলছি, প্রথম কথা হচ্ছে যে আপনার যে ক্যান্সারের প্রবলেমটা বললেন 15 বছর ধরে আছে, তার জন্য আপনার যা যা নিয়ম আপনি মেনে চলছেন সেটাই যথেষ্ট। এর সঙ্গে করোনার যে আপনার অ্যাটাক করার চান্স তা নয়, কিন্তু করোনাতে আপনার অ্যাটাক করার চান্সটা বেশি হয়ে যাচ্ছে এই কারণের জন্য, যেহেতু আপনার ইমিউনিটি পাওয়ারটা একটু কম। কারণ কি, আপনি যেহেতু এতদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত, ফলে আপনাকে কিন্তু অনেক ভারী ভারী ওষুধ খেতে হচ্ছে, অনেক রকম আমি জানি না আপনি নিয়েছেন কিনা, অনেক কিছু আপনাকে করতে হয়েছে। তো সেই জন্য আপনার ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা একটু কম আছে। তো সেই জন্য আপনি একটু সাবধানে থাকবেন। দোকানে বসার ব্যাপারটা আমি জানি না যে দোকানে আপনি কী জন্য বসেন বা কতটা ডিস্টেন্স মেনটেন করেন। আপনি যদি লোকের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে চলেন এবং মাস্কটা ঠিক মতো ইউজ করেন এবং স্যানিটাইজার সঙ্গে রাখেন, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাকে একটা কথা শুধু আমি বলে দেবো, যে আপনি যদি মনে করুন এমন কোনো দোকানে থাকেন যেখানে অল টাইম আপনার লেনদেন করতে হয় কাস্টমারের সাথে, তাহলে আপনি কী করবেন, আপনি যখনই কোনো লেনদেন করবেন, টাকা পয়সার হোক বা কোনো জিনিসপত্রের হোক, আপনি সঙ্গে সঙ্গে না আপনার নিজের হাতটা স্যানিটাইজ করে নেবেন। তারপরে নেক্সট আবার আপনি আপনার শরীরের অন্য অংশে হাত দেবেন, বা আপনি অন্য কাস্টমারের কোনো জিনিসে হাত দেবেন, বা টাকা পয়সায় হাত দেবেন, এগুলোতে হাত দেবেন। মানে আপনার ক্ষেত্রে কিন্তু স্যানিটাইজের নিয়মটা কিন্তু একদম খুব স্ট্রিক্ট হয়ে যাবে। প্রত্যেকবার আপনি কোনো রকম লেনদেন করবেন, সে টাকা পয়সার লেনদেন হোক, জিনিসপত্রের লেনদেন হোক, যাই হোক না কেন, আপনাকে প্রত্যেকবার হাত স্যানিটাইজ করতে হবে। এইটা আপনি একটু খেয়াল রাখবেন তাহলে। আচ্ছা, আরও একটি ফোন রয়েছে, একটু কথা বলে নেব। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডাক্তার, যে বিষয়টা আমি একেবারে জানতে চাইবো, এই যে প্রতিষেধক, অনেকের কাছেই প্রশ্ন, আমার নিজস্ব প্রশ্ন, যে এই প্রতিষেধকটি কোন কোন বিষয়গুলিকে মাথায় রেখে তবে করা হয়, এবং এই যে অনেক সময় দেখা যায় যে সাইড ইফেক্ট হয়, বা আপনি যেটা বলছিলেন যে অনেক সময় কাজ হয় না, বা এই মানে ঠিক মূল কোন কোন বিষয়গুলিকে মাথায় রেখে একটা প্রতিষেধক তৈরির দিকে এগোনো হয়? প্রথম কথা হচ্ছে যে আমি আগে একটা কথা বলবো, যে আমরা যে অনেক সময় শুনি না, মানুষের মনে একটু ধারণা নেই, আমি একটু ধারণা করে দিতে চাই। যে আমরা সবসময় শুনছি, দেখবেন যে হিউম্যান ট্রায়াল, প্রথমে তো হিউম্যান ট্রায়াল তার আগে বিভিন্ন ধরুন কোনো গিনিপিকের উপরে, কখনো ইঁদুরের উপরে বিভিন্নভাবে আমরা পরীক্ষা করি। এবার ওইটা সফল হয়ে গেলে তখন আমরা মানুষের উপর ট্রায়াল করি। এই যে হিউম্যান ট্রায়ালটা শুরু হয়, এর কিন্তু অনেকগুলো ফেজ রয়েছে। প্রথম কথা, 3টে ফেজ আছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজের মধ্যে আবার 3ভাবে ট্রায়াল হয়। এবার এটা বিভিন্ন এজ গ্রুপের উপর ডিপেন্ড করে। যেমন ফার্স্ট ট্রায়ালের ক্ষেত্রে আমরা এই 18 থেকে 55 বছর বয়সের মধ্যে আমরা প্রয়োগ করি, এবং সেটা 100 জনের মধ্যে। তারপরে আমরা 1000 জনের মধ্যে করি সেকেন্ড স্টেজে, এবং সেটা কিন্তু আমরা করি 24 থেকে 60 বছর বয়সীদের মধ্যে। কারণ কি, আমরা এটা এই কারণের জন্য করি, এজ গ্রুপটা কেন এরকম করা হয় সেটাও একটা কারণ আছে। তো সব কিছু জিনিসের পিছনে একটা কারণ থাকে, যুক্তি থাকে। এর কারণটা হলো এটাই যে আমরা ধরেই নিই যে 55-60 পর্যন্ত কারোর হয়তো কোনো রকম শরীরের প্রবলেম হওয়ার চান্সটা একটু কম, প্রবাবিলিটিটা কম। এমন বলছি না আমরা কেউই যে কারোর প্রবলেম নেই, কারোর বয়স কম মানেই যে তার কোনো রকম প্রবলেম নেই, তা কিন্তু নয়। তো সেই জন্য যখন কোনো স্বেচ্ছাসেবক আমাদের কাছে নথিভুক্ত করায় নামটা, যে ধরুন 100 জনের মধ্যে আমাকে তো নথিভুক্ত করা দেবে যে আমার উপর প্রয়োগ করা হবে কি হবে না, আমরা কিন্তু সেই স্বেচ্ছাসেবকের সমস্ত রকম টেস্ট করে নিই, যে তার কোনো প্রবলেম আছে কিনা, শরীরে অন্যান্য কোনো প্রবলেম তার আছে কিনা, সে মানে ভ্যাকসিনটা নেওয়া ট্রায়ালের জন্য সে সঠিক কিনা, সে উপযুক্ত কিনা, সেটা আমরা কিন্তু প্রয়োগ করে নিই, আমরা কিন্তু আগে দেখে নিই। তো সেগুলো আমরা দেখে নেওয়ার পর তারপরেই করি।
আর থার্ড স্টেজে যখন আমরা 60 বছর থার্ড স্টেজে যাই তখন কিন্তু আমরা 60 বছরের বেশি বয়স্ক মানুষদের উপর প্রয়োগ করি, এবং সেটার আবার 3টে স্টেজ আছে। বিভিন্ন রকম মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম স্টেজ আছে। তো আমরা সব রকম জিনিসটা দেখি যে কোন কোন মানুষের ক্ষেত্রে প্রয়োগ করলে, মানে একবার যদি বাজারে চলে আসে না, বাজারের দোকানে বা এতে যদি চলে আসে যে ভ্যাকসিনটা, তখন কিন্তু আপনি এটা ভালো করে মনে রাখবেন, তখন কিন্তু আমরা আটকাতে পারবো না। যে কারো ধরুন 60 বছর বয়স হয়ে গেছে তাকেও দিতে হবে, কারো ধরুন 60 বছর কি 70 বছর বয়স হয়ে গেছে তাকেও দিতে হবে, এবং তার ধরুন অনেক রকম প্রবলেম আছে, অনেক রকম রোগ আছে, তাকেও দিতে হবে। তো সেই জন্য বাজারে যখন আসবে তার আগে কিন্তু আমাদের ভালো করে পরীক্ষা করে নিতে হবে যে কোনো রকম সাইড এফেক্ট তাতে হয় কিনা। কারো যদি কিডনির প্রবলেম থাকে তাতে তার কোনো সাইড এফেক্ট আছে কি হবে কিনা, কারো হার্টের প্রবলেম থাকলে, লাংসের প্রবলেম থাকলে তার কোনো প্রবলেম হবে কিনা, সাইড এফেক্ট হবে কিনা, কারোর বয়স 75-80 হয়ে গেছে তার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, সেই সমস্ত জানার জন্য আমাদের কিন্তু সব কিছু মেপে চলতে হয়। আর আমি এই কারণের জন্যই বললাম যে যখন ধরুন ডবল ইমিউনিটি আমাদের তৈরি হবে শরীরের মধ্যে কোনো একটা ভাইরাসের উপর, সেই ডবল ইমিউনিটি তৈরি হলে, যেটা আমি অলরেডি বলছি অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা তৈরি করেছে এটা কিন্তু ডবল ইমিউনিটি হচ্ছে। ফলে ডবল ইমিউনিটি যদি হয়, সেকেন্ড ক্ষেত্রে আমরা যেটা বলি টি সেল ইমিউনিটি, টি সেল ইমিউনিটিটার ক্ষেত্রে ভীষণ কার্যকরী। কারণ টি সেল ইমিউনিটি এমনই একটা ইমিউনিটি যে টি সেলটা যে কোনো ধরনের অ্যান্টিজেনকে আমরা কিন্তু ভেঙে দেয় টি সেলটা, আমাদের যে শরীরে টি সেলটা থাকে। তো এইটা কিন্তু খুব আশার খবর যে অক্সফোর্ডের যে এটা বেরিয়েছে ভ্যাকসিনটা, মানে মার্কেটে আসবে আর কি, সেই ভ্যাকসিনটা কিন্তু টি সেল ইমিউনিটিও তৈরি করেছে, যার ফলে কিন্তু আমাদের খুব একটা সুবিধা রয়েছে। কিন্তু এই যে আমি তার সঙ্গে এই কথাটা বললাম যে সবাই তো আর অক্সফোর্ডের ভ্যাকসিন পাবে না এই মুহূর্তে, কারণ তত ইয়ে করতে পারবে না, প্রোডাকশন করতে পারবে না। এই জন্য অন্যান্য দেশও চেষ্টা করছে নিজেদের মতন করে তৈরি করার, এবং অক্সফোর্ডের সঙ্গে যাদের টাই আপ আছে তাদের ক্ষেত্রে হচ্ছে, এবং এক্ষেত্রেও আসার কথা যে আমাদের ইন্ডিয়াতেও সেরাম কোম্পানি এদের সাথে টাই আপ করেছে, ফলে আমাদের ইন্ডিয়াতেও আসবে। কিন্তু একবারে তো এত আসবে না, যেটা আমি বারবার করে বলছিলাম, একবারে তো ধরুন 1/3 আসবে, তারপরে বাকি 1/3 মানে 2/3 হতে হতে পরের বছরের মাঝামাঝি হয়তো হয়ে যেতে পারে। তো ততদিন আমাদের কিন্তু সাবধানে চলতে হবে। এই ধরনের প্রোটোকলগুলো যা আমি বললাম এগুলো মেনটেন করে চলুন, আর একদম ভয় পাবেন না, ভয়ের কিচ্ছু নেই একেবারে। এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা কিন্তু ইতিমধ্যেই বলছেন যে যেই মুহূর্তে প্রতিষেধকটা আসবে সেই প্রতিষেধক সবথেকে প্রয়োজনীয় তাদেরকে আগে প্রয়োগ করা হবে। এমন নয় যে আমার করোনার সূত্রপাত হচ্ছে মানে আমাকেই প্রতিষেধক দিয়ে দেওয়া হবে, এমন নয়। সেই জন্য আমাদের সাবধানতা কিন্তু বজায় রেখে চলতেই হবে। সেটা প্রতিষেধক আসুক চাই আসতে দেরি হোক, সম্পূর্ণভাবে আমাদের হাতে রয়েছে একটাই বিষয়, সেটা হলো আমরা কীভাবে নিজেদেরকে সাবধানে রাখতে পারবো। আমরা আরেকটি ফোন নিয়ে নেব, তারপর পরবর্তী আলোচনায় যাব। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, যেটা বলছিলাম। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, বলছি আমাদের আপনি কে বলছেন? মিষ্টি কিনতে যাচ্ছি, আমি নীলকান্ত কয়াল, বারুইপুর গোলপুর থেকে বলছি। বলুন। বলছি আমরা তো মিষ্টির দোকান তো খুলে গেছে এবং মিষ্টি আমরা কিনতে যাচ্ছি। যখন আমরা টাকা দিচ্ছি, টাকাটা অনেকে দেখছি টাকা ডাইরেক্ট হাতে করে নিচ্ছে, এবং যখন মিষ্টিটা দিচ্ছে সেই হাতেই ওরা মিষ্টিটা তুলে দিচ্ছে। এতে আমাদের কতটা ক্ষতি হতে পারে? আচ্ছা, মানে হাত দিয়েই মিষ্টিটা তুলে দিচ্ছে? হ্যাঁ, হাত দিয়ে বড় বড় দোকান, বারুইপুরে সব বড় বড় দোকানগুলো সবাই হাত দিয়ে মিষ্টি দিচ্ছে, মানে এমন ভাবে দিচ্ছে। আমি বারণ করলাম আপনারা কেন এইসবই করছেন, ওরা কোনো কথা শুনছে না, মালিক বসে আছে, সবাই একেবারে অবশ্যই বোঝাই যাচ্ছে। কিন্তু এইটা কিন্তু কোনো একদমই মিষ্টির দোকান আছে সবাই এইরকম ভাবে দিচ্ছে। আমি প্রত্যেক দোকানে প্রায় ঘুরে ঘুরে দেখেছি, সবাই এইভাবে দিচ্ছে একেবারে। কিন্তু এটা কিন্তু একেবারেই উচিত নয়। অবশ্যই এর আগেই বারবার করে ডাক্তারবাবুরা বলেছেন যে আপনারা মিষ্টির দোকান হোক বা যে কোনো দোকান হোক, চেষ্টা করুন ডিস্টেন্স মেনটেন করার, এবং তার সঙ্গে সঙ্গে যে মিষ্টিটি বা যে খাদ্যটি দিচ্ছেন সেটি কোনো চামচা বা যে এই জাতীয় জিনিসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে দেওয়ার চেষ্টা করুন। আপনার হাত বা কোনো কিছুর মাধ্যমে যেন টাচটা হয় ডাক্তারবাবু, বা না হলেও অ্যাটলিস্ট গ্লাভসটা পরে নিন, কারণ খাবারের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা মেনে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। উনি বলছেন যে উনি নাকি সব জায়গায় ঘুরেছেন, কোনো জায়গায় আমি জানি না কেন এটা মেনটেন করা হচ্ছে না, বা কেন প্রশাসন থেকে এগুলো কোনো দায়িত্ব নেওয়া হচ্ছে না, এগুলো কেন বাধা দেওয়া হচ্ছে না, এগুলো কিন্তু একদমই ভুল কাজ, এগুলো কিন্তু করা উচিত নয়। এবং যদি অ্যাটলিস্ট কোনো কিছু মেনটেন করতে না পারেন, অ্যাটলিস্ট হাতে গ্লাভসটা পরে দিন, তাহলেও হবে। আর 2 নম্বর কথা হচ্ছে মিষ্টি কেন, যে কোনো খাবারের ক্ষেত্রে ডাইরেক্ট হাত কিন্তু নর্মাল অবস্থাতেও দেওয়া উচিত না। সেটা আপনি করোনার ক্ষেত্রে আগেও আমি বলছি, কোভিড-19 আমাদের এখানে আসার আগেও, কোভিড-19 হওয়ার আগেও কিন্তু এটা কিন্তু নিয়ম নয়। এটা কিন্তু কোনো জায়গাতেই বলবে না কেউ যে আপনি খোলা হাতে কোনো খাবার দিন। আপনি অবশ্যই হাতে গ্লাভস পরুন, অথবা মিষ্টির ক্ষেত্রে যেরকম ধরুন চিমটে দিয়ে তোলা হয়, বা অন্যান্য অনেক কিছু খাবারের ক্ষেত্রে ধরুন হাত ইউজ করা খুব কম ক্ষেত্রে হয়। আমি জানি না কেন হাতে ইউজ করছে, বিশেষ করে এখন তো একদমই নয়, এখন একেবারেই নয়। এবং যারা এরকম জাতীয় কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে তারা বরঞ্চ বলুন যে হাতে করে যেন মিষ্টিটা না দিতে, কারণ ওই মিষ্টি খাওয়া এবং করোনা সংক্রমণকে একেবারে ঘরে ডেকে আনাটা প্রায় একই বিষয়। সুতরাং উনি এটাও বলছেন যে উনি নাকি মানা করেছেন, তারপরেও এটা করছে। আমার মনে হয় ওনাকে আমি বলবো যে আপনি একটু প্রশাসনের দ্বারস্থ হন, একটু ওনাদের কানে ব্যাপারগুলো দিন যে এরকম করছে, একটু আপনারা ব্যবস্থা নিন।
একেবারেই তাই, কারণ প্রত্যেক মুহূর্তে প্রশাসন কিন্তু বারবার সতর্ক করার চেষ্টা করছে, কিন্তু তারপরে যখন এই ঘটনাগুলো উঠে আসে আমার মনে হয় ডাক্তারবাবুর কথা অনুযায়ী আপনার একটু অন্তত প্রশাসনের দ্বারস্থ হওয়াটা ভালো। আচ্ছা, পরবর্তী ফোন আরেকটি আমরা নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি সপ্তাহ দেবনাথ নৈহাটি থেকে বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি তো ক্যান্সার পেশেন্ট। আমার 4টে কেমো হয়েছে। 4টে কেমো করার যখন আমার 5বারের কেমো বেলা তখন আমাকে পজিটিভ মানে কোভিড-19 পরীক্ষা করতে দিয়েছিল, এনআরএস থেকে করেছি, পজিটিভ 90 বেরিয়েছিল আমার। তারপর ওখানে আমাকে হোম কোয়ারেন্টাইনে আমাকে নিয়ে গেছিল, ওখানে আমি 8 দিন ছিলাম, তারপর ছুটি দিয়েছে, বলছে 10 দিন ঘরে থাকতে। এরপরে আমার যে 4টে কেমো বাকি রয়েছে ওইটা আমি কি করতে পারি সেটা জানার জন্য আমি ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনার সেকেন্ড টাইম রিপোর্ট এসেছিল? সেকেন্ড টাইম টেস্ট করা হয়েছিল? না, সেকেন্ড টাইম তো ওখান থেকে আমাকে বলে দিয়েছে। ওখান থেকে কি বলেছে? সেকেন্ড টাইমে রিপোর্ট আসেনি। সেকেন্ড টাইম রিপোর্ট আসেনি, আপনাকে আগে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ওখান থেকে বললো যে আপনি কোনো অসুবিধা নেই তো। সত্যি আমার কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, আমার না সর্দি ছিল, না কাশি ছিল, না জ্বর ছিল, আমার কিছুই ছিল না। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু কোভিড-19 আমার এসছে সেই জন্য আমাকে ওখানে নিয়ে গেছিল, ওখানে আমি ছিলাম। আচ্ছা, তার মানে আমার মনে হয় ওখানে যখন আপনাকে কোয়ারেন্টাইন করা হয়েছে না, তখন আপনি হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, আপনাকে আরেকবার টেস্ট করা হয়েছিল, সেই টেস্টটা কিন্তু নেগেটিভ এসেছে, না হলে ওটা ছাড়বে না। অনেক সময় কি হয়, আমাকে একটা ওখানকার ডাক্তার বলে আপনার কোনো অসুবিধা নেই, তা আমি বললাম আগেও আমার ছিল না, এখনো আমার নেই, সেই জন্য আমাকে ওখান থেকে একটা ফিটনেস। হ্যাঁ, ওটা আমি বলছিলাম যে আপনার প্রথমবার পজিটিভ এসেছিল ঠিকই, কিন্তু সেকেন্ড টাইম যখন আপনাকে টেস্ট করা হয়েছে তখন আপনার নেগেটিভ এসেছিল। ওইটা হয়তো আপনাকে বলা হয়নি, আপনি হয়তো জানেন না ওটা, যে সেকেন্ড টাইম টেস্ট করা হয়েছিল এবং নেগেটিভ এসেছিল বলেই ওরা কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছে, বলেছে আপনার অসুবিধা নেই, আপনি বাড়ি যান। আপনি যেটা করবেন সেটা হলো, আপনি ওখান থেকে আসার পরেও আপনাকে ওখানে যদিও 8 দিন বা 10 দিন রেখে থাকে, তারপর আপনি বাড়ি আসার পরেও কিন্তু আবার আপনি মিনিমাম 7 থেকে 8 দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। মানে আপনি কারোর সঙ্গে একটু ছোঁয়াছুঁই করবেন না। আমি জানি না সেই টাইমটা আপনার পেরিয়ে গেছে কিনা, আপনি কবে এনআরএস থেকে ফিরেছেন আমি জানি না, তবে যদি আপনি সদ্য ফিরে থাকেন তাহলে আরও 7-8 দিন আপনি একটু কোয়ারেন্টাইনে থাকুন, হোম কোয়ারেন্টাইনে থাকুন। আপনি কোনো জিনিসে কোনো কারোর সাথে, বাড়ির কোনো মেম্বারের সাথে বা কারোর সাথে একটু সংস্পর্শে আসবেন না, একটু দূরে থেকে কথা বলুন, একটু ডিস্টেন্স মেনটেন করুন, এবং তাহলে আপনি নিজে একটা আলাদা ঘরে থাকুন এবং বাকিদের সঙ্গে খুব একটা মিশবেন না। এটা যদি করতে পারেন আপনার কোনো প্রবলেম নেই। অলরেডি সেকেন্ড টেস্ট আপনার নেগেটিভ এসেই গেছে, কোনো চিন্তা নেই। একেবারে ডাক্তারবাবু, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, হাতে খুব সামান্য সময় রয়েছে। আমি একটা প্রশ্ন একটুখানি করব। আমরা দেখছি নানান জায়গাতে রক্তের একটা অভাব হচ্ছে এবং যার ফলে প্রচুর রোগীকে সাফারও করতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এই রক্তের অভাবের বিষয়টা কি বলবেন? রক্তের অভাবের বিষয়টা আমি কিছুই বলবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে রক্তের অভাবটা হয়েছে কেন, এটা আগে জানতে হবে। এটা কারণটা হচ্ছে এটাই যে ধরুন আগে যেটা হতো যে অনেকের স্বেচ্ছায় রক্তদান অনেক সময় করতো, কিন্তু এখন কিন্তু এই বিভিন্ন ক্যাম্পিংগুলো বন্ধ হয়ে গেছে যে করোনার ভয়ের জন্য, যার জন্য এই স্বেচ্ছায় রক্তদান ব্যাপারটা হচ্ছে না। কি করা উচিত এই মুহূর্তে কি করা উচিত, আমি এটা তো প্রশাসনকে সম্পূর্ণরূপে দায়িত্ব নিতে হবে, এটা আমি তো বলতে পারবো না যে এখানে বসে যে কি করতে হবে। এখন রক্তের যে যোগানটা আমাকে ঠিকঠাক রাখতে হবে, এটা হচ্ছে মেন কথা। তার জন্য অনেকেই প্রশাসন এবং ডক্টররা সব বিভিন্ন বসে আলোচনায় কিভাবে কি করা যায়, পরবর্তী পদক্ষেপ প্রশাসন ঠিক করবে যে কিভাবে কি করা যায়। তবে ওটাকে যোগান কিন্তু দিতে হবে, কারণ এই মুহূর্তে সত্যি রক্তের একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে। যেহেতু কোভিডের জন্য ব্লাড ক্যাম্প, যে বিভিন্ন ডোনেশন ক্যাম্পগুলো হয় না, ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো সবই বন্ধ আছে এখন, ফলে এখন কিন্তু রক্তের যোগানটা একটু কম। একেবারেই, অবশ্যই আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনকেও আরও অনেক বেশি তৎপর হতে হবে এই সমস্ত বিষয়ে। কিন্তু আজকে আমাদের সময় একেবারেই শেষ। ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর বিষয়গুলি আলোচনা করবার জন্য। আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সমস্ত কিছু বুঝে সিটিভিএনের সঙ্গে থাকুন। নমস্কার।